প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। নাহিদ রানাকে ভয় পাচ্ছে পাকিস্তান, ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী বলছেন শাহিন আফ্রিদি। ইতিহাস গড়তে চায় টাইগাররা। শান্ত লিটনদের সাথে দেখা হলো না হামজার, মেগাস্টারকে শেষ মুহূর্তে ফিরিয়ে দিয়েছেন তামিম। ঢাকায় চৌধুরী সাহেবের বিজ্ঞাপনী ব্যস্ততা। হামজাকে নিয়ে চমক উপহার দিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। নতুন কুড়িয়ে স্পোর্টস নিয়ে বিশেষ পরিকল্পনা আমিনুল হকের। স্বপ্না মুনকিকে ছাড়াই সাফে যাচ্ছে বাংলাদেশ। বাটলার বলছেন শৃঙ্খলার কারণেই বাদ তারা। হ্যাট্রিক শিরোপা জেতার লক্ষ্য আফ্রিদাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নাহিদ রানাকে ভয় পাচ্ছে পাকিস্তান, আর এই পেসারকে প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ কোচ। সেই সাথে 2024 সালের ইতিহাস ভুলে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। আর ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী দল বলছেন শাহিন আফ্রিদি। ফাঁকা মাঠে 22 গজে এসে দাঁড়ালেন নাহিদ রানা। চুপচাপ কিছুক্ষণ দেখলেন, ভাবলেন, যেন ভিজুয়ালাইজেশন করলেন বাবর রিজওয়ানদের কাকে কিভাবে আউট করবেন। একটু শ্যাডো বোলিংও করে নিলেন। গতির ঝড় আর বাউন্সের গোলা কোন পাশ থেকে মারবেন সেটিও দেখে নিলেন। এটি নতুন দৃশ্য নয়। প্রতিটা ম্যাচ বা সিরিজের আগেই ফাঁকা উইকেটে এসে নিজের সাথে বোঝাপড়া করে নেন নাহিদ রানা। নাহিদ রানার ব্যাপারে সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। সে জানে সে কোথায় আছে এবং কোন কাজটা ভালোভাবে করতে পারে। খেলতে আসলেই সে জানে কিভাবে তাকে প্রস্তুতি নিতে হবে এবং কি করে সামনে এগিয়ে যেতে হবে। ও যথেষ্ট বুদ্ধিমান, ম্যাচে নিজের কাজটা জানে। আমাদের তাকে মনিটর করে যেতে হবে, তাকে অতিরিক্ত কাজ দেওয়া যাবে না। মিরপুরের সবুজ উইকেটে ব্যাটারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে বাবর রিজওয়ানদের জন্য সবচেয়ে বড় থ্রেট নাহিদ রানা। সেই সাথে সবশেষ 2 টেস্টে পাকিস্তানকে হারানোর টাটকা স্মৃতি আছে বাংলাদেশের ঝুলিতে। তবে নতুন ইতিহাস তৈরি করতে চান বাংলাদেশ কোচ। ওটা ইতিহাস, সেই ইতিহাস এখন অতীত। আপনি ইতিহাস নিয়ে কথা বলছেন, আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। এজন্যই আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নই। তাই আমাদের সেই সব কিছু পেছনে ফেলে শুক্রবারের দিকে মনোযোগ দেয়া নিশ্চিত করতে হবে। অনুশীলনে বেশ সিরিয়াস পাকিস্তান অবশ্য ঘরের মাঠে এগিয়ে রাখছে বাংলাদেশকে। বাংলাদেশ এর আগে যখনই দেশের মাঠে খেলেছে সবসময় স্পিন ট্র্যাকই খেলেছে। আমরাও দেশের মাঠে খেললে কন্ডিশনের কারণে স্পিনটাকেই কাজে লাগাই, কারণ প্রতিপক্ষ দলগুলো স্পিন খুব ভালো খেলতে পারে না। বাংলাদেশ ঘরের মাঠে অবশ্যই ভালো দল। শুক্রবার মিরপুরে গড়াবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টেস্ট শুরুর আগে বাংলাদেশি পেসার নাহিদ রানাকে নিয়ে বাড়তি সতর্ক বাবর শাহিনরা। এই পেসারকে এই ভয়টা পাকিস্তানের বেশ পুরনো, যার ফায়দাটা এবার লুফে নিতে চান টাইগারদের হেড কোচ ফিল সিমন্সও। কিন্তু ঠিক কী কারণে 23 বছর বয়সী এই পেসারকে এত ভয় পাচ্ছে পাকিস্তানিরা, জানাচ্ছেন তানজিম ঐশী। Recently form he had a very good form which is hopefully is not help against us. শাহিন শাহ আফ্রিদির কথায় অন্তত এইটুকু স্পষ্ট, শন টেইটের প্রিয় ছাত্র নাহিদ রানাই এখন পাকিস্তানের মাথা ব্যথার কারণ। দেশের ক্রিকেটে নতুন গতি এনেছেন স্বাভাবিকভাবে পাকিস্তানের জন্য নাহিদ এখন ত্রাসের নাম। সদ্যই পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন টাইগার পেসার। যদি ভেবে থাকেন সে কারণেই নাহিদকে নিয়ে পাকিস্তানিদের বাড়তি সতর্কতা, কথাটা পুরোপুরি ঠিক নয়। আরও 2 বছর আগে থেকেই নাহিদে ভয় পাকিস্তানের। নিজের প্রথম অ্যাওয়ে সিরিজটাই ছিল পাকিস্তানের বিপক্ষে। 2 ম্যাচের সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের জাত ভালোভাবেই চিনিয়েছিলেন নাহিদ রানা। আবার মাস 2 আগে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটেও হয়েছিলেন সিরিজ সেরা। সুতরাং শাহিন রিজওয়ানদের বিপক্ষে জ্বলে ওঠা 23 বছর বয়সী এই তরুণের জন্য নতুন কিছু না। তাই নাহিদকে তুরুপের তাস বানিয়ে নিজের আমলে প্রথমবার টেস্টে পাকিস্তান বধের ছক কষছেন ফিল সিমন্সও। নাহিদ রানার সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং।
সে জানে কোথায় আছে এবং কোন কাজটা ভালোভাবে করতে পারে। খেলতে আসলেই সে জানে কিভাবে তাকে প্রস্তুতি নিতে হবে এবং কি করে সামনে এগিয়ে যেতে হবে। সে যথেষ্ট বুদ্ধিমান, ম্যাচে নিজের কাজটা জানে। আমাদের তাকে মনিটর করে যেতে হবে, তাকে অতিরিক্ত কাজ দেয়া যাবে না। তবে নিজের শিষ্যকে নিয়ে কোনোভাবেই ঝুঁকিতে যাবেন না, খুব জোর দিয়ে সে কথা উল্লেখ করেছেন টাইগার হেড কোচ। ম্যাচের আগে অপ্রত্যাশিত কিছু না ঘটলে প্রথম টেস্টের একাদশে নিশ্চিতভাবেই থাকছেন নাহিদ রানা, আর দ্বিতীয় টেস্টের আগে ওয়ার্কলোড বিবেচনায় নেওয়া হবে সিদ্ধান্ত। প্রথম ম্যাচের পর ওয়ার্কলোড দেখা হবে, তার অবস্থা দেখা হবে যে সে কোথায় আছে। সেসব বিবেচনা করে দ্বিতীয় টেস্টে খেলানো হবে অথবা বিশ্রাম দেয়া হবে। অবশ্য মাঠের বাইরে নিজেকে নিয়ে আলোচনায় নিশ্চিতভাবে মাথা ঘামাচ্ছেন না নাহিদ রানা। শাহিন শাহ আফ্রিদির চাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানিদের ভড়কে দিতেই প্রস্তুতি নিচ্ছেন। তানজিম ঐশী, স্টার নিউজ। কাছে এসেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দেখা হলো না হামজা চৌধুরীর। অনুশীলনে বিঘ্নতা এড়াতে দেশের ফুটবলের মহাতারকাকে শেষ মুহূর্তে ফিরিয়ে দিয়েছে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। হামজার আগমনে বিসিবিদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলেও বিজ্ঞাপনী ব্যস্ততায় নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি হামজা। তাই স্টেডিয়ামের কাছে এসে গাড়ি ঘুরিয়ে আবারও ফিরে যান তিনি নিজ হোটেলে। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। বাংলাদেশের স্পোর্টস জগতে সবথেকে বড় মেগাস্টার সুপারস্টার হামজা চৌধুরী। যেহেতু সাকিব আল হাসান দেশে নেই, হামজা চৌধুরী এখন আনডাউটেডলি বাংলাদেশের সবথেকে বড় স্পোর্টসের মেগাস্টার। সেই হামজা চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে আসার কথা ছিল, তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। জানিয়ে দেশের ফুটবল ভক্ত এবং ক্রিকেট ভক্তদের মধ্যেও বেশ কিউরিয়াসিটি যে কী কারণে শেষ পর্যন্ত হামজা চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসা হলো না, কিংবা তাদের যে মিট করার কথা ছিল সেই প্ল্যানটা হলো না। আমি আপনাদেরকে জানাবো এই পুরো ব্যাপারটার পেছনের গল্পটা। প্রথম থেকে আসতে চাই, হামজা চৌধুরী এই দেশে এসেছেন, বর্তমানে তিনি বাংলাদেশের ঢাকায় অবস্থান করছেন এবং বিজ্ঞাপনের কাজেই মূলত তাকে আনা হয়েছে। তার বেশ কিছু এন্ডোর্সমেন্ট রয়েছে, বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং রয়েছে, এজন্য হামজা চৌধুরী ঢাকায় এই মুহূর্তে অবস্থান করছেন। এর মাঝে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল উনি মনে করেছেন হামজা চৌধুরীর মতো একটা ক্যারেক্টার, যিনি বাংলাদেশের ফুটবলে আসার পর বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা কিংবা বাংলাদেশের ফুটবল নিয়ে যে মানুষের একটা ক্রেজ রয়েছে, সেই ক্রেজটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। যেখানে ফুটবলে ভক্ত কিংবা মাঠে দর্শক পাওয়াটাও দুষ্কর ছিল, সেখানে হামজা চৌধুরী আসার পর এখন যখন ম্যাচ চলে বাংলাদেশের, স্টেডিয়ামের বাইরেও আসলে 5 থেকে 6 হাজার মানুষ ওয়েট করে, কারণ তারা টিকিট পায়নি খেলার। এমন একটা ক্যারেক্টারকে যদি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সাথে মিট করানো যায়, এতে ক্রিকেট প্লেয়াররা কিছুটা মোটিভেশন পেতে পারেন। হামজার এই আশা নিয়ে তামিম ইকবাল গত রাতে আসলে একটা পরিকল্পনা করেছে যে হামজাকে ঠিক কোন সময় অ্যাভেলেবেল পাওয়া যাবে ক্রিকেটারদের সাথে মিট করানোর জন্য। এরপরে আমরা জানতে পারি দুপুর 1:30 হামজা সময় দেন। ওই সময়টাই তিনি ক্রিকেটারদের সাথে দেখা করতে তিনি নিজেও আসলে এক্সাইটেড ছিলেন, কারণ তিনি এর আগে যতবারই বাংলাদেশে এসেছেন কখনোই মিরপুর শেরে বাংলায় কিংবা ক্রিকেটারদের সাথে একসাথে সব ক্রিকেটারদের সাথে তারা বসা হয়নি। এরপরে আসলে ঠিক করা হয় 1:30 তিনি এখানে আসবেন এবং তার যে বাংলাদেশের যে অনুশীলন রয়েছে, অনুশীলনের আগে আসলে ক্রিকেটারদের সাথে তিনি দেখা করবেন, তাদের সাথে ফুটবল ম্যাচও খেলবেন কিছুটা, যেটা আমরা অনুশীলনে সবসময় দেখি বাংলাদেশের ক্রিকেটাররা ফুটবল নিয়ে প্র্যাকটিস করেন। আজও কিন্তু তারা হামজার এই আশা নিয়ে বেশ এক্সাইটমেন্টে ছিল এবং তারা একাকী আসলে কিছুটা আগেই তারা অনুশীলনটা করেছেন ফুটবল নিয়ে। কিন্তু বিজ্ঞাপন নিয়ে আসলে হামজা চৌধুরীর ওখানে একটা টাইমের হেরফের হয়ে যায়, যে বিজ্ঞাপনের কারণে তার ওখানে দেরি করে ফেলেন। এরপরে আসলে তামিম ইকবাল মনে করেছেন যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ রয়েছে এবং ক্রিকেটাররা আসলে প্র্যাকটিসের মধ্যে যখন ঢুকে যায়, ধরুন আপনি ক্রিকেটার হিসেবে আপনি হামজা চৌধুরীর জন্য পুরো ট্রেনিংটা আসলে 30 মিনিট পিছিয়ে দিয়েছেন। একই সাথে আজকে বিসিবির বোর্ড মিটিংটা সেই হামজা চৌধুরীর জন্য প্রায় 2 ঘন্টা পেছানো হয়েছে, দুপুর 2টা থেকে বিকেল 4টার দিকে নেওয়া হয়েছে শুধু হামজা চৌধুরী আসবে বলে। এবং একই সাথে তার সাথে কিন্তু বিসিবির যে অ্যাডহক কমিটি রয়েছে তাদেরও আসলে মধ্যাহ্নভোজের একটা পরিকল্পনা ছিল, কিন্তু শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় ওখানে আসলে হামজা চৌধুরী কিছুটা দেরি হয়ে যায়। এরপরে যখন তিনি আসতে চেয়েছেন এবং তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ঠিক পাশে যে মিরপুর 10 নম্বর রয়েছে এই চত্বর পর্যন্ত
কিন্তু তিনি এসেছেন চত্বর থেকে শেষ পর্যন্ত তার গাড়িটি ঘুরে গিয়েছে, কারণ তামিম ইকবাল মনে করেছেন শেষ সময়ে যেহেতু এটা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এবং ক্রিকেটাররা অলরেডি 30 মিনিট আসলে অপেক্ষা করেছেন হামজা চৌধুরী আসবেন বলে, একই সাথে বোর্ডে যারা অ্যাডক কমিটির মেম্বার ছিল তারাও অপেক্ষা করছিলেন। কিন্তু যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ তাদের প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে, এমন সময় ধরেন আপনি একজন ক্রিকেটার ব্যাটিং কিংবা বোলিং অনুশীলন করছে, ওই সময় যদি আসলে ওখানে হামজা চৌধুরী আসেন সেটা তাদের যে মনোযোগটা সেই মনোযোগটা একটা বাধা তৈরি করতে পারে। একই সাথে এটা কিন্তু প্রফেশনালিজমের মধ্যেও আসলে একটা বাধা হয়ে দাঁড়ায়, যেটা তামিম ইকবাল মনে করেছেন। প্র্যাকটিস যেহেতু শুরু হয়েছে, হামজা চৌধুরীকে তিনি জানিয়েছেন যে ক্রিকেটাররা প্র্যাকটিস শুরু করেছে, আমরা আপাতত আমরা মনে করছি যে এই মুহূর্তে এই মিটিংটা না হলেও হয়, আমরা ভবিষ্যতে আরেকটা টাইম সেট করে আপনার সাথে আবার দেখা করাবো। কিন্তু তামিম ইকবালের যে এই অ্যাপ্রোচটা এটাকে খুবই ভালোভাবে নিয়েছেন হামজা চৌধুরী। তিনি মনে করেছেন আসলে প্র্যাকটিসের মাঝে যদি তিনি এই মুহূর্তে যান, ওই সময় প্লেয়াররা যেহেতু একটা আলাদা মাইন্ড সেটে থাকবে, আলাদা একটা অনুশীলনের মাইন্ড সেটে থাকবে, সেটা আসলে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি আসলে মিরপুর 10 থেকে ঘুরে গিয়েছেন স্টেডিয়ামের খুব কাছে এসে। তামিম ইকবাল যিনি আসলে সবসময় যখন থেকে তিনি চেয়ারে বসেছেন তিনি আসলে চিন্তা করেন ক্রিকেটারদের নিয়ে, তিনি চিন্তা করেন ক্রিকেটারদের কিভাবে ভালো করা যায়। এখান থেকেই তামিম ইকবাল আসলে প্রফেশনালিজমের জায়গা থেকেই এই যে একটা ডিসিশন নিয়েছেন হামজার সাথে যে মিটটা, এটা আসলে এখন না হয়ে পরে করানো যায় কিনা, যেহেতু পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সিরিজ এবং আর একদিন পরেই সিরিজ মাঠে গড়াবে, এই সময় আসলে তামিম ইকবাল চাননি যে ক্রিকেটাররা হামজার সাথে অনুশীলন চলাকালীন দেখা করুক কিংবা হামজার সাথে দেখা করে তাদের অনুশীলনে বিঘ্ন ঘটুক। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। একদিকে দেশে ফিরে বিজ্ঞাপনের ব্যস্ততায় সময় পার করছেন হামজা চৌধুরী, অন্যদিকে মাঠে বসে ঘরোয়া লিগের ফুটবলের উত্তাপ উপভোগ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই দুই ব্যস্ততা এক জায়গায় মিলতে পারে নতুন কুড়িয়ে স্পোর্টসে, এবং সেই নতুন কুড়িয়ে স্পোর্টসে কোন জায়গায় গিয়ে তাদের এই দুই ব্যস্ততা মিলতে পারে তা জানাচ্ছেন তানজিম ঐশী। বাংলাদেশে এসে যেন দম ফেলার জো নেই, বিজ্ঞাপনের কাজে হামজা চৌধুরীর ভীষণ ব্যস্ততা। ঠিক যে সময় হামজা ব্যক্তিগত কাজে ব্যস্ত, দেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যস্ত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনাল দেখতে। তবে ব্যস্ত দুই মুখ খুব তাড়াতাড়ি এক হতে পারে নতুন কুড়ি স্পোর্টসের সুবাদে। আমি হয়তো এর ভিতরে নতুন কুড়ির কোনো বিভাগে বা কোনো জেলায় উপস্থিত হতে পারি, তা আমার সাথে সফর সঙ্গী হিসেবে তাকে আহ্বান করবে, সে যদি সময় দিতে পারে আলহামদুলিল্লাহ তাকে নিয়ে গিয়ে আমরা আমাদের সেই তৃণমূলের একদম প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ যারা তারকা খেলোয়াড় রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাই আমি হামজা চৌধুরীকে। নতুন কুড়ি স্পোর্টস আর হামজা জোয়ার নিয়ে কথা বলতে বলতে ফুটবলের উন্নয়ন নিয়ে কথা বলতেও ভুল করলেন না আমিনুল। জানালেন বাফুফের নতুন কোচের কাছে তার আশাও অনেক বেশি। আমাদের যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশের যারা খেলোয়াড় ইতিমধ্যে ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করছে, যারা খেলছে, তাদেরকে ধরে রেখে আমরা আশা করি যে আগামীতে আমাদের যে নতুন কোচ আসতে যাচ্ছে, সো দ্যাট সেই নতুন কোচের আহ্বানে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ফুটবল টিম আরও অনেক ভালো কিছু করবে। কেবল হামজাদের মতো অরিজিন প্লেয়ারদের আগমনেই নয়, দেশীয় ফুটবলার আর ফুটবলের অবকাঠামোগত উন্নয়নই বাংলাদেশ ফুটবলে নতুন জোয়ার আসবে, এমনটাই প্রত্যাশা। তানজিম ঐশী, স্টার নিউজ। স্বপ্নরানী ও মুনকি আক্তারকে ছাড়াই নারী সাফের হ্যাট্রিক শিরোপার মিশনে যাচ্ছে বাংলাদেশ। কোচ পিটার বাটলার জানিয়েছেন পারফরমেন্স আর শৃঙ্খলার প্রশ্নে বাদ পড়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। আগামী 25শে মে ভারতের গোয়ায় শুরু হবে নারী সাফের 8ম আসর। তার আগে প্রস্তুতি ক্যাম্প করতে কাল থাইল্যান্ড যাবে আফ্রিদার দল, যেখানে 15 দিন ক্যাম্প ও 2টি প্রস্তুতি ম্যাচ শেষে 21 মে ভারতে যাবে বাংলাদেশের মেয়েরা। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে দল থেকে বিতাড়িত হয়েছিলেন অধিনায়ক সাবিনা, সঞ্জিদা, সুমাইয়া, কৃষ্ণা রানী, মাসুরাদের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা। দীর্ঘদিন চেষ্টা করেও আর দলে ফিরতে পারেননি তারা। সেখান থেকে কি শিক্ষা পেলেন জুনিয়ররা? একে তো বাজে ফর্ম, তার ওপর কোচের নির্দেশ অমান্য, সব মিলিয়ে কড়া মাশুল দিতে হলো স্বপ্না ও মুনকিকে। জাতীয় দলের অনুশীলন থেকেও দূরে রাখা হয়েছে তাদের। যদিও কোচের সোজাসাপটা উত্তর, বাজে ফর্মের কারণেই সাফের দল থেকে বাদ পড়েছেন তারা। দাবি তাদের ভালোর জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ওদের পারফরমেন্স খুবই খারাপ, ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি। আশা করি একদিন তাদের বোধোদয় হবে, একদিন ওরা বুঝতে পারবে আমি ওদের উপকারী করছি। ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে, ওরা দলের সাথে অনুশীলন করছে না, এমনকি তারা অনুশীলন গ্রুপের সাথেও নেই।
সাফ সামনে রেখে চট্টগ্রামে ক্যাম্প করেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডে ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সব মিলিয়ে সাফের আগে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক? আমরা চট্টগ্রামে ক্যাম্প করেছি, তারপরে এখন আমরা থাইল্যান্ডে যাব ক্যাম্প করার জন্য। আগে আমরা বিদেশে ক্যাম্প করার সুযোগ পেতাম না, তো ফুটবল ফেডারেশন এখন আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এই সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো খেলার। সাফের হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, তাই প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না ফুটবল ফেডারেশনও। আমাদের বিশ্বাস মেয়েরা কম্পিটিটিভ ম্যাচ খেলবে, সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এবং হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা ওখানে যাব। টিমকে যা যা ফ্যাসিলিটি দেওয়া দরকার, যেই লেভেল থেকে ট্রেনিং করানো দরকার, আমরা সেগুলো করেছি এবং করে যাচ্ছি এবং করার জন্য থাইল্যান্ডে যাচ্ছে। গেল সাফের দল থেকে এবারে বাদ পড়েছেন মোট 10 জন। ছিটকে গেছেন পূজা দাস, নীলোফা ইয়াসমিন নীলা, গোলরক্ষক ইয়ারজান বেগম ও আইরিন খাতুন। আর ইনজুরিতে কপাল পড়েছে নবীরনের। দলে ডাক পেয়েছেন অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, সুরভি আক্তার আফরিন, উন্নতি খাতুন, উমেহেলা মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন প্রীতি এবং সোনারানী মণ্ডল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। হামজা সমিতদের হেড কোচ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তোড়জোড়। তবে বিদায়ী কোচ হাভিয়ার কাবরেরার কোচিং স্টাফের সদস্যরা এখনও দায়িত্বে। বিশেষজ্ঞরা বলছেন কোচিং স্টাফেও পরিবর্তন দরকার। রহমান পেয়ারের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে এখন একটাই প্রশ্ন সবার মুখে, নতুন হেড কোচ কে হবেন? কাবরেরা অধ্যায়ের পাতা উল্টে গেছে, কিন্তু শুধু হেড কোচ বদলালেই কি বাংলাদেশের ফুটবলের কপাল বদলাবে? 2022 সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর 3 দফায় কাবরেরার মেয়াদ বাড়ানো হয়েছিল। মাঝ পথে তিনি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দলকে তুলে সমর্থকদের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছিলেন, কিন্তু সেই আলো নেহায়েতই জোনাকির মতো। মুহূর্তের জন্য জ্বলল, তারপর নিভে গেল। হামজা চৌধুরী এবং সমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের দলে পাওয়ার পরেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া কাবরেরার বিদায়কে ত্বরান্বিত করে। এত বড় বড় তুরুপের তাস হাতে থাকলেও বাজি জেতা গেল না, এটাই সমর্থকদের মনে সবচেয়ে বড় ব্যথা। নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে বাফুফে জানিয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে সিভি এসেছে। দুনিয়ার সেরা ফুটবল দেশগুলো থেকে কোচরা সিভি পাঠিয়েছেন। বাফুফে গত সোমবার বলেছে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। সেটা ভালো খবর, কিন্তু এখন আসল প্রশ্নটাই তুলতে চাই। 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 3 দিন আমরা এই 10 জন, যেই 10 জনকে আমরা সিলেকশন করেছি সেই 10 জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। এখন যারা ফুটবলের ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবছেন তারা একটা কথাই বলছেন বারবার, শুধু নতুন হেড কোচ আসলেই হবে না। যদি কাবরেরার আমলের সহকারী কোচ, বিশেষজ্ঞ এবং কোচিং স্টাফে যারা ছিলেন তারা একইভাবে চেয়ার আঁকড়ে থাকেন, তাহলে নতুন কোচ শত চেষ্টাতেও বৃত্তের বাইরে যেতে পারবেন না। যে কোচটাকে আমরা সিলেকশন করব সেই কোচের সাথে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে আমরা প্রাধান্য দেব। আসল যে সমস্যাটা ফুটবল বিশ্লেষকরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন সেটা হলো খেলোয়াড় সিলেকশনে একটা অদৃশ্য সিন্ডিকেট কাজ করে। নিজেদের পছন্দের খেলোয়াড়, নিজেদের বলয়ের মুখগুলো, এই চক্রের বাইরের কেউ যতই ভালো খেলুক তাকে সুযোগ দেয়া হয় না। নতুন কোচ এলে যদি সেই পুরনো কোচিং স্টাফ থেকে যান তবে এই সিন্ডিকেটের দাপট কমবে না। টোটাল সিস্টেম পরিবর্তন দরকার। কোচিং প্যানেলের প্রতিটা স্তরে নতুন মানুষ, নতুন দর্শন এবং সর্বোপরি খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি এখন আধুনিক ফুটবল দর্শনের কোনো দক্ষ কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে চাইছেন। এটা ইতিবাচক, কিন্তু আধুনিক ফুটবল দর্শন কার্যকর হবে তখনই যখন পুরো পরিকাঠামো সেই দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই মুহূর্তে বাংলাদেশের হাতে সোনার ডিম পাড়া হাঁসের মতো দুটো নাম, হামজা চৌধুরী ও সমিত সোম। এরা বিদেশে বড় পর্যায়ে খেলেন,
অভিজ্ঞতায় সমৃদ্ধ। কিন্তু এই দুই প্রতিভাবান খেলোয়াড়কে ঘিরে যে আশা তৈরি হয়েছিল সেটা কাজে লাগানো যায়নি। নতুন কোচ যদি এই দুইজনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং তাদের চারপাশে দলকে গড়ে তুলতে পারেন, তাহলে বাংলাদেশের ফুটবলে সত্যি একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশের যারা খেলোয়াড় ইতিমধ্যে ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করছে, যারা খেলছে, তাদেরকে ধরে রেখে আমরা আশা করি যে আগামীতে আমাদের যে নতুন কোচ আসতে যাচ্ছে, সো দ্যাট সেই নতুন কোচের আহ্বানে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ফুটবল টিম আরও অনেক ভালো কিছু করবে। কিন্তু সেজন্য চাই একজন সাহসী কোচ, যিনি দলের জন্য কি দরকার সেটা দেখে সিলেকশন করবেন। রহমান পেয়ার, স্টার প্লে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরীকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডি। রেনেসা ঢাকা হোটেল গুলশানে এক আনুষ্ঠানিক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়। ফুডির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিওও শাহনওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দেশের অন্যতম অনুপ্রেরণামূলক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার আবেগ, অধ্যাবসায় এবং নিজের শিকড়ের প্রতি গভীর ভালোবাসা ফুডের একটি গর্বিত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিজস্ব পরিচয়ের সাথে সরাসরি মিলে যায়। এই সামঞ্জস্যই তাকে ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আদর্শ করে তুলেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন। পার্ক দে প্রাস, বায়ার্ন আর পিএসজির প্রথম লেগ, ইতিহাসের অন্যতম নাটকীয় সেমিফাইনাল। 9 গোলের সেই ম্যাচে শেষ পর্যন্ত 5-4 ব্যবধানে জয় পায় পিএসজি। আক্রমণাত্মক ফুটবলের এক দুর্দান্ত প্রদর্শনী ছিল সেটি, যেখানে রক্ষণভাগ যেন ছিল একেবারেই অনুপস্থিত। দেমবেলে, কাভিচা কাভারাৎসখিলিয়া আর দিজেরে দুয়ায়ের ঝড়ে প্রথম 1 ঘন্টাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। তবে হাল ছাড়েনি বায়ার্ন। 2-5 থেকে মাত্র 4 মিনিটে 4-5-এ ফিরে এসে ম্যাচটাকে করে তোলে আরও উত্তেজনাপূর্ণ। সাসপেনশনের কারণে গ্যালারি থেকে ম্যাচ দেখেছেন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার চোখের সামনে 31 বছরের মধ্যে প্রথমবারের মতো এক ম্যাচে 5 গোল হজম করে বায়ার্ন। ইতিহাসও খুব একটা সুখকর নয়। ইউরোপীয় সেমিফাইনালে প্রথম লেগ হেরে যাওয়ার 10টির মধ্যে 9 বারই বিদায় নিতে হয়েছে বাভারিয়ানদের। অন্যদিকে পিএসজি কোচ এনরিক ডিফেন্সের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন। পরিসংখ্যান বলছে প্রথম লেগ জিতলে বেশিরভাগ সময়ই এগিয়ে যায় প্যারিসিয়ানরা। 43টির মধ্যে 36টিই জিতেছে তারা। আর অ্যালিয়ান্স অ্যারেনায় কাজটা সহজ হবে না মুনশেনদের জন্য। এখানে শেষ 6 ম্যাচে 5টিতেই জয় পেয়েছে বায়ার্ন। তবে বায়ার্নের জন্য সুখবর, নতুন করে ইনজুরি নেই কারো। নোয়া, জশোয়া আর হ্যারি কেইন ফিরছেন মূল একাদশে। কেইনের সামনে টানা 7ম ম্যাচে গোল করার চ্যালেঞ্জ। অন্যদিকে পিএসজির বড় ধাক্কা হাকিমের ইনজুরি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, শুধু দেখার অপেক্ষা কি হতে যাচ্ছে অ্যালিয়ান্স অ্যারেনার চূড়ান্ত লড়াইয়ে। ডায়না জারিন, স্টার নিউজ। 20 বছরের অপেক্ষার অবসান। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল একমাত্রই গোলটা এসেছে বুকায়ো সাকার পা থেকে। এমিরেটসের বৃষ্টি ভেজা মাঠে শেষ বাঁশি যখন বাজে, তখন নতুন এক ইতিহাসের উল্লাসে মাতে নর্থ লন্ডনের ক্লাবটি। বিস্তারিত প্রতিবেদনে। ভিক্টর গিওকেরেসের 12 বলে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলমুখী শট বাঁদিকে ঝাঁপিয়ে প্রতিহত করলেন আতলেটিকো গোলরক্ষক ইয়ান ওব্লাক। তবে বল বিপদমুক্ত না হলে সুযোগ বুকায়ো সাকার সামনে। ফিরতি বলে ট্যাপ ইন করে এমিরেটস মাতিয়ে দেন ইংলিশ তারকা। প্রথমার্ধের শেষ মুহূর্তে করা গোলে লিড পায় আর্সেনাল। কে জানতো এই গোলটাই ঘোচাবে 20 বছরের আক্ষেপ। খেলা তখনও অর্ধেকের বেশি বাকি। নর্থ লন্ডনে এদিন শুরু থেকেই ছিল স্নায়ুচাপ আর কৌশলের লড়াই। দুই দলই শুরু থেকে রক্ষণ গুছিয়ে খেলেছে। মাঝমাঠে বলের দখল নিয়ে টানাটানি চললেও পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি হয়নি। তবে এমন জমাট ম্যাচেও সুযোগ হাতছাড়া করেননি সাকা। 44 মিনিটে তার গোলেই লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর কিছুটা মরিয়া হয়ে ওঠে আতলেটিকো। গ্রিজম্যান ও গিলিয়ানো সিমিওনের সামনে সুযোগ এলেও আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করতে পারেনি কেউ।
উল্টো ৬৬ মিনিটে গিওকেরেশের সামনে সুযোগ আসে ব্যবধান দ্বিগুণ করার। ইনকাপিয়ের ক্রস বক্সে পেয়েও মিস করেন এই ফরওয়ার্ড। শেষ দিকে বৃষ্টি নামলেও থামেনি আর্সেনাল সমর্থকদের উচ্ছ্বাস। ওই এক গোলের লিডটাই ধরে রাখে দলটা। 2 লেগ মিলিয়ে 2-1 ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার দল। 2006 সালের পর আবারও ইউরোপ সেরার মঞ্চে শেষ লড়াইয়ে উঠল গানাররা। এখন তাদের চোখ শিরোপার দিকে। বুদাপেস্টের ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি। কেএম সনি, স্টার প্লে। এই ছিল স্টার প্লের রাতের আয়োজনে। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।